Assalamu alaikum, dear BCS Viva candidate, especially 44th BCS এবং 45th BCS এর যারা Viva candidate. Already you have been informed, গতকালকে Viva ডেট দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ ট্র্যাডিশনাল যে Viva কার্যক্রম যেভাবে শুরু হয়ে থাকে সেটি এবার চেঞ্জ এসেছে। চেঞ্জটা হচ্ছে নর্মালি ভাইবা শুরু হয় আগে জেনারেল ক্যাডার, পরে বোথ ক্যাডার এবং সর্বশেষ প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার ভাইবা হয়। তো এবার প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার ভাইবাটা আগে শুরু হচ্ছে এবং আগামী 22 তারিখ থেকে ভাইবা কার্যক্রম শুরু হচ্ছে, এটা আমরা সকলেই জানি। তো আমি মিলন স্যার, আমি মূলত বিসিএস এর ভাইবা প্রার্থীদেরকে পড়াই 29তম বিসিএস থেকে, আর অনলাইনে পড়াচ্ছি 40তম বিসিএস থেকে। 40তম বিসিএস থেকে আমার কাছে ভাইবা পড়ে অর্থাৎ ভাইবার প্রস্তুতি নিয়ে 40তম থেকে 43তম পর্যন্ত অ্যারাউন্ড 200 স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার, নিয়ার অ্যাবাউট 100 স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছে। বর্তমানে আমার 44th যেটি রেগুলার ব্যাচ এবং 45th যেটি অ্যাডভান্স ব্যাচ, এখানে নতুন 4টা ব্যাচে ভর্তি চলছে। 44তম বিসিএস এর রেগুলার এবং 45তম বিসিএস অ্যাডভান্স, এই কোর্সগুলোতে নতুন 4টা ব্যাচে ভর্তি চলছে। সেই 4টা ব্যাচ হচ্ছে 41 নম্বর ব্যাচ, এরপরে 41 নম্বর ব্যাচ এটা হচ্ছে প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডারের জন্য, আর জেনারেল ক্যাডার এবং বোথ ক্যাডারের জন্য 43 নম্বর, 44 নম্বর এবং 45 নম্বর ব্যাচ। এই 4টা ব্যাচে ভর্তি চলছে। তো যারা আমার এই ভাইবা কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা আমার এই নম্বরে যোগাযোগ করবেন, মিলন স্যার 01712282980। আচ্ছা, পরবর্তীতে যে ব্যাপারটি সেটি হলো যে ভাইবা বোর্ডে সাধারণত প্রশ্নের প্যাটার্ন কেমন হয়ে থাকে বা ভাইবা বোর্ডে কেমন প্রশ্ন করা হয়। ভাইবা বোর্ডে দু ধরনের প্রশ্ন করা হয়, একটা বেসিক থেকে এবং একটা হচ্ছে রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে। বেসিক অর্থাৎ যে ইনফরমেশনগুলো অ্যাজ ইউজুয়াল চেঞ্জ হয় না বা চেঞ্জ হওয়ার সুযোগ নেই, সেগুলো থেকে প্রশ্ন করা হয়। আর আরেকটি জায়গা সেটা হচ্ছে রিসেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, সেগুলো কিন্তু চেঞ্জ হয়। এখন এই যে বেসিক এবং রিসেন্ট, এই দুই ধরনের প্রশ্নগুলো কেমন হবে এগুলো ডিপেন্ড করে কতগুলো বিষয়ের উপরে। যেমন ভাইবা বোর্ডে আপনি কোন বোর্ডে ভাইবাটা দিবেন, অর্থাৎ বোর্ড সদস্য কে থাকবেন, তিনি কি একজন ক্যারিয়ার ব্যুরোক্রেট কিনা, কিংবা তিনি ইউনিভার্সিটির টিচার কিনা। যিনি বোর্ড চেয়ারম্যান হিসাবে থাকবেন, পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য, তিনি বোর্ড চেয়ারম্যান হিসাবে রোল প্লে করেন। তো সেই বোর্ড সদস্যের উপরে কিংবা বোর্ড চেয়ারম্যানের উপরে আপনার প্রশ্নের প্যাটার্নটা ডিপেন্ড করে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে সরকারের সময় ভাইবাটা হচ্ছে সেই সরকারের পলিসি, সেই সরকারের ইনিশিয়েটিভ, সেই সরকারের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে পলিসিগুলো সেগুলো কেমন, কোন দিকে যাচ্ছে, কেমন গভর্নমেন্ট ক্ষমতায় আছে, এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। গ্লোবাল পলিটিক্স, বৈশ্বিক রাজনীতি, সেটির ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে কি পড়ছে। এরপরে ইন্টারনাল পলিটিক্স, বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স কোন দিকে যাচ্ছে, এবং গ্লোবাল বিভিন্ন ক্রাইসিসগুলো, প্রবলেমগুলো, সেগুলো বাংলাদেশের উপরে কী প্রভাব ফেলছে, এই বিষয়গুলোর উপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে। তো আমরা জানি যে এই বিষয়গুলো কিন্তু একটা চেঞ্জ এসেছে, অর্থাৎ 44 বিসিএস এর ভাইবা কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং জেনারেল ক্যাডারের ভাইবা হতে হতে মাঝখানে ফরমার রেজিম কলাপস করার পরে পাবলিক সার্ভিস কমিশন ভাইবা কার্যক্রম পোস্টপন করে এবং নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে সিদ্ধান্তে আসে যে আগের ভাইবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বা বাতিল করা হয়। যেহেতু নতুন কমিশন, নতুন সদস্য, নতুন চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত হবেন, কাজে এবারে বিসিএস এর ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন আপনি সম্মুখীন হবেন, ইনফ্যাক্ট হুইচ টাইপ অফ কোশ্চেন ইউ মে বি আস্কড, এটি বিফোর স্টার্টিং ভাইবা বোর্ড এটি সম্পর্কে প্রেডিক্ট করা সো টাফ, এবং সেই দৃষ্টতা আমি দেখাবো না যে আপনাকে কি ধরনের প্রশ্ন করবে বা কোন প্রশ্ন করবে। বাট ভাইবা নিয়ে যেহেতু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি 29 বিসিএস থেকে ভাইবা পড়াই, আমি পরপর 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি, 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো আমি একজন প্রফেশনাল বিসিএস এর শিক্ষক, আমি মিলন স্যার, আমি যেহেতু এটা নিয়ে কাজ করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মক ভাইবা বোর্ডে থাকি, বিসিএস এর মক ভাইবা কার্যক্রমে পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে আমি কাজ করেছি,
সাবেক বিজ্ঞ সদস্য, সরকারি সিনিয়র অফিসারের সাথে আমি কাজ করি সেক্রেটারি লেভেলের। তাদের কাছ থেকে আমি যেটা জেনেছি বা শুনেছি সেটুকু কিন্তু আমি আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করছি। তো বোর্ড সদস্য কে থাকবেন, তিনি যদি সরকারি চাকরিতে দীর্ঘদিন যাবৎ দায়িত্বপ্রাপ্ত হন, তিনি কি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ছিলেন, নাকি পুলিশ ক্যাডার ছিলেন, নাকি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ছিলেন, নাকি এডুকেশন ক্যাডার ছিলেন, তিনি কি ক্যাডার অফিসার কিনা, কিংবা তিনি ইউনিভার্সিটি টিচার কিনা, তাদের দীর্ঘদিনের যে চাকরির অভিজ্ঞতা কিংবা তাদের যে পার্সোনাল ভ্যালুস কিংবা পার্সোনাল যে ফিলোসফি, সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারেন। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আছে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় না কিংবা কোনো রেগুলার গভর্নমেন্ট ক্ষমতায় না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। তো সেই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালে কিভাবে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, কোন প্রেক্ষাপটে, এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। আরও অনেক কথা আছে। গ্লোবাল পলিটিক্স, বিশ্ব রাজনীতি, গ্লোবাল পলিটিক্সে এখন বিভিন্ন রকম পোলারাইজেশন হচ্ছে, সেটির প্রভাব বাংলাদেশের উপর কী প্রভাব পড়ছে। তারপরে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স, বাংলাদেশের ইন্টারনাল আইন শৃঙ্খলার অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে আরও কিছু ইস্যুজ আছে, এগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে, আমার ধারণা এটা। এরপরে আমার যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু জুমে লাইভ ক্লাস হয়, ভাইবা ক্লাসগুলো জুমে লাইভ ক্লাস হয়। ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে। কেউ যদি ক্লাসটি করতে না পারেন ইনস্ট্যান্টলি, সেক্ষেত্রে ক্লাসটা যেহেতু রেকর্ড থাকে, যে কোনো সময় আপনি ক্লাসটা করে নিতে পারবেন। এরপরে আপনাকে আমার ভাইবা উপযোগী লেকচার শিট PDF করে মেল করে দিব, এবং আমার প্রতিটি ক্লাসে আমি মক ভাইবা কিংবা মডেল ভাইবা এটা আমি অনলাইনে নিয়ে থাকি। অর্থাৎ সিলেক্টিভ কিছু স্টুডেন্টকে আমি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সিলেক্ট করে তাদেরকে প্রশ্ন করি। ইনফ্যাক্ট আজকে আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পড়ালাম, মনে করেন আজকে আমি পড়ালাম CRPC, পেনাল কোড, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, এটার উপরে আমি পরবর্তী দিন কিন্তু যারা ভাইবা স্টুডেন্ট, যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট হচ্ছে, তাদেরকে আমি প্রশ্ন করি এখান থেকে। কিংবা আজকে ফরেন পলিসি পড়ালাম, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার যারা চাকরি পেতে চান, ফরেন পলিসি ডিপ্লোমেসি, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 ডিপ্লোমেসি, বিভিন্ন পলিসিগুলো পড়ালাম, ওয়ান চায়না পলিসি, বিভিন্ন থিওরিগুলো পড়ালাম, টু স্টেটস থিওরি, বিভিন্ন ডকট্রিনগুলো পড়ালাম, মন্দ্রো ডকট্রিন, ট্রুম্যান ডকট্রিন, ইন্ডিয়ান ডকট্রিন, বিভিন্ন যে টপিকগুলো পড়ালাম, এগুলোর উপর পরবর্তী দিন আমি কিন্তু মকভাবে নিয়ে থাকি। পুলিশ ক্যাডার যারা, তাদেরকে পুলিশ অ্যাক্ট পড়ালাম, কিংবা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পড়ালাম, পুলিশের বিভিন্ন ইউনিটগুলো সম্পর্কে পড়ালাম। এটার উপর পরবর্তী ক্লাসে আমি এটার উপরে একটা মকভাবে নিয়ে থাকি। এভাবে আমার ক্লাসগুলো চলতে থাকে। অর্থাৎ আমার ক্লাসগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস নির্ভর ক্লাস। প্রতিটা স্টুডেন্টকে, অলমোস্ট মোর অর লেস প্রতিটা স্টুডেন্টকে দিয়ে আমি প্রচুর প্র্যাকটিস করাই, যে কারণে তাদের কথা বলার যে জড়তা ভাইবা বোর্ডে থাকে না। এবং ভাইবা বোর্ডে প্রবেশ থেকে প্রস্থান অবধি কীভাবে কার সাথে আই কন্ট্যাক্ট করে প্রশ্ন বুঝে কীভাবে আনসার করতে হবে, এই এটিকেট ম্যানারগুলো আমি ভাইবাতে আমার ভাইবা স্টুডেন্টকে শিখিয়ে থাকি। এ কারণে আমি বলছি যে আপনি আমার যে ভিডিওটি দেখবেন, সেই ভিডিওতে যে লিঙ্কগুলো আমি শেয়ার করছি, বিভিন্ন লিঙ্ক আছে, বিভিন্ন ক্যাডার ওয়াইজ কীভাবে আপনি প্রিপারেশন নেবেন। ইনফ্যাক্ট দোজ হু ড্রিম টু বি আ BCS professional diplomat or career ambassador, in fact those who kept BCS Foreign Affairs cadre in their cadre choice list as first choice, তাদের কোন টাইপের প্রশ্ন করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস তাদের কোন টাইপের প্রশ্ন করতে পারে, ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে কী ধরনের প্রশ্ন করতে পারে, এরকম একটা সাজেশন কিন্তু আমি দিয়েছি, লিঙ্ক শেয়ার করেছি। সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনারা। এভাবে মূলত আমার স্টুডেন্টদেরকে পড়ে, প্রচুর প্র্যাকটিস করে আমার স্টুডেন্টদেরকে। এবং মানে বলতে আমি অত্যন্ত গর্ববোধ করছি, আমার কাছে যারা ক্লাস করেন, ভাইবা ক্লাস করেন, অনেকেই বিশেষ ক্যাডার অফিসার হিসেবে কর্মরত আছেন, তারা ক্যাডার চেঞ্জ করার জন্য ক্লাস করেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী ছেলে মেয়েরা আমার কাছে ক্লাস করেন, তাদের যোগ্যতায় তারা চাকরিটি পায়, আমি তাদেরকে কোঅপারেট করি। এটি হচ্ছে আমার সবচেয়ে বড় একটা বিষয়। এবং আমি প্রতিনিয়ত আপডেট থাকার চেষ্টা করি। আমি আমার স্টুডেন্টদেরকে সাজেশন দিই, এবং সেই সাজেশনটি কতটা বিশেষ উপযোগী সেটা প্রিভিয়াস BCS-এর প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকে, কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স এবং বিভিন্ন প্রেক্ষিতে কিন্তু সেটা রিসার্চ করে আমি সাজেশনটি করি। এ কারণে আমার ভাইবার সাকসেস রেট বেশি। এরপরে যদি আমি আপনাকে পরবর্তী বিষয়টা বোঝাই, সেটি হলো যে বিশেষ ভাইবা বোর্ডের আসলে আপনাকে কি প্রশ্ন করবেন কেউ বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আঙ্গিকে আমি যদি আপনাকে সাজেশন আকারে বলি, এই মুহূর্তে যারা ভাইবা দিবেন 44 BCS-এর এবং 45 BCS-এর, রিসেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ডিটেল আপনাকে পড়ে যেতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস, ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে ডিটেল পড়তে হবে। ডোনাল্ড ট্রাম্প, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, নিউলি ইলেক্টেড US প্রেসিডেন্ট, তার সম্পর্কে পড়তে হবে। রাশিয়া ইউক্রেন ইস্যুস, মিডল ইস্ট ইস্যুস এবং অন্যান্য ইস্যুসগুলো
অর্থাৎ এগুলো যেহেতু রিসেন্ট, আপনার ভাইবার 8 দিন পর্যন্ত গ্লোবাল পলিটিক্স এবং ইন্টারনাল পলিটিক্সের যে ইস্যুগুলো আছে সেগুলো আপনাকে পড়ে যেতে হবে। এরপরে বেসিক যে জিনিসগুলো আপনাকে পড়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার ক্যাডার রিলেটেড ইনফরমেশন। বিশেষ করে ক্যাডার রিলেটেড ইনফরমেশনগুলোর মধ্যে ট্র্যাডিশনালি, মেইনলি, ইউজুয়ালি এবং অলওয়েজ যে প্রশ্নটি করে যে আপনি এই ক্যাডারটিকে কেন ফার্স্ট চয়েস হিসাবে দিয়েছেন, ইনফ্যাক্ট আপনি এই ক্যাডারে কেন আসতে চাচ্ছেন, অর্থাৎ হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস ক্যাডার, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। অর্থাৎ এই ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন, আর ক্যাডারের হায়ারার্কিটা আপনি ভালোভাবে জেনে যাবেন। এই দুটো জিনিস, কেন আপনি প্রথম পছন্দ দিয়েছেন আর এই ক্যাডারের হায়ারার্কিটা। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যদি আপনি হায়ারার্কি জিজ্ঞাসা করা হয় তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডিভিশনাল কমিশনার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে একেবারে ফরেন সেক্রেটারি পর্যন্ত, থার্ড সেক্রেটারি থেকে হাই কমিশন অ্যাম্বাসেডর পর্যন্ত, এএসপি থেকে আইজিপি পর্যন্ত পুলিশ ক্যাডারে, এভাবে প্রত্যেকটা বিষয়গুলো সম্পর্কে আপনি ডিটেল জেনে যাবেন। আর এই ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন। তাছাড়া প্রতিটা ক্যাডারে কিছু মৌলিক প্রশ্ন আছে, সেই মৌলিক প্রশ্নগুলো কি হতে পারে আমি আবারও বলছি, আপনাদেরকে যে লিঙ্কটি শেয়ার করছি ভিডিওতে সেটি আপনারা দেখবেন। এরপরে আমাদের যে হিস্ট্রিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে আপনার লিবারেশন হওয়ার পর্যন্ত আমাদের কনস্টিটিউশন সম্পর্কে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ সম্পর্কে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমি আমার স্টুডেন্টের জন্য যে সাজেশনটা করছি, গতকালকে যেহেতু ভাইবার ডেট দিয়েছে, মানে আমি আপনাদের যেটি ইনফর্ম করছি, আমি অলওয়েজ আপডেট থাকি এবং এই মুহূর্তে আমার ভাইবার স্টুডেন্ট 500+। 44 বিসিএস আমার টার্গেট ছিল যে আমি 500 স্টুডেন্ট পড়াবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, ইতোমধ্যে আমার কাছে ভাইবার স্টুডেন্ট 500+। অর্থাৎ আশা করছি 44 বিসিএসে 6 থেকে 700 স্টুডেন্ট হয়তো বা আমার কাছে যুক্ত হবে। এবং বুঝতে পাচ্ছেন যে এত সংখ্যক স্টুডেন্ট আমি যেহেতু পড়াচ্ছি, তারা আমার কাছে আসছে, আমার উপর আস্থা রাখছে এবং আমার সাকসেস রেটটা কোন জায়গায় যাবে বুঝতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলি, যেমন রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে, এটা একটা সাজেশন করছি রিসেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। এই সাজেশনটা আমি আমার স্টুডেন্টদেরকে পড়াবো ক্লাসে। যেমন আপনাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা আপনি বলেন তো যে এই যে রাশিয়া ইউক্রেন যে ক্রাইসিস, এটি কেন হয়েছে, এই ক্রাইসিসটার উৎপত্তি কেন হয়েছে, এটার কারণ কি, এটার ব্যাকগ্রাউন্ড কি, এটি জাস্টিফাইড কিনা, কিংবা এটি সর্বশেষ অবস্থা কি। আপনাকে প্রশ্ন করতে পারে যে ক্লাইমেট ডিপ্লোমেসি বা জলবায়ু কূটনীতিটা কি, সর্বশেষ যে COP29 এটি কোথায় হয়েছে। আচ্ছা, এবারে সম্মেলনে বিশ্ব কি পেল, কি অর্জনটি হলো, এই যে গ্রাজুয়ালি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এর ব্যাড ইম্প্যাক্ট কি, বাংলাদেশের উপরে এর কী প্রভাব পড়তে পারে। এরপরে মিডিল ইস্ট ক্রাইসিস থেকে আপনাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করতে পারে, এটির কারণ কি, প্রেক্ষাপট কি, এটার প্রভাব কি, রিজিওনাল পলিটিক্সের প্রভাব কি, গ্লোবাল পলিটিক্সের প্রভাব কি, বাংলাদেশের উপরে প্রভাব কি। কারণ মিডিল ইস্টে বাংলাদেশের হিউজ পরিমাণে একটা লেবার মার্কেট রয়েছে এবং বিভিন্ন যে ন্যাচারাল যে রিসোর্সেস, স্পেশালি প্রাকৃতিক গ্যাস বা আপনার যে তেলগুলো আমরা যেখান থেকে আমদানি করি, তা এটার উপর একটা প্রভাব পড়তে পারে মিডিল ইস্ট ক্রাইসিস যদি চলতে থাকে। এরপরে যেমন চীন তাইওয়ান যে ইস্যুসটা, এখানে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে চীন তাইওয়ান যে কনফ্লিক্ট বা যে ক্রাইসিস, এটির কারণটা কি, এটার কারণটা কি বলেন তো, কিংবা ওয়ান চায়না পলিসি কি, বাংলাদেশকে এটি সমর্থন করে কিনা, এই টাইপের আপনাকে প্রশ্ন করতে পারে। ব্রিক্স নিয়ে প্রশ্ন করতে পারে যে ব্রিক্স কোন জাতীয় জোট, এ জোটের উদ্দেশ্যটা কি, এটি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMFকে আগামী দিনে কম্পিটিট করবে কিনা। এগুলো রিসেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আপনাকে প্রশ্ন করতে পারে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, আমি এরকম অনেক সাজেশন করছি, সবগুলো তো দেখানো সম্ভব না। বিশেষ করে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটি কেন হচ্ছে, এটার উত্তরণের উপায়টা কি, আপনি আপনি পুলিশ ক্যাডার বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসলে পারে এটি নিরসনে কি উদ্যোগ নেবেন। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মব জাস্টিস কি। মব জাস্টিস এই মুহূর্তে খুবই আলোচিত ইস্যুস। মব জাস্টিস কি, এটি কেন হয়, এটি কিসের ইন্ডিকেশন দেয়, এটা উত্তরণের উপায়টা কি। তারপরে মিয়ানমারে যে সিভিল ওয়ার হচ্ছে, সেই সিভিল ওয়ার কাদের মধ্যে হচ্ছে, কেন হচ্ছে, এটার ইম্প্যাক্ট কি, বাংলাদেশের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, বাংলাদেশের সিকিউরিটির উপরে কি প্রভাব ফেলতে পারে, বাংলাদেশের যে জিওপলিটিক্যাল অবস্থান, এটির চ্যালেঞ্জটা কি, এটার সম্ভাবনা কি, বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ কি। এরপরে মিডিল ইস্টে যদি একটা টোটাল ওয়ার হয়, মিডিল ইস্টে যদি সর্বাত্মক যুদ্ধ হয়, সেটির রিজিওনাল প্রভাব কি পড়তে পারে, গ্লোবাল প্রভাব কি পড়তে পারে, বাংলাদেশের উপরে কি প্রভাব পড়তে পারে। বাংলাদেশ আফটার 2 years, বাংলাদেশ ইজ গোয়িং টু বি কনভার্টেড ফ্রম LDC টু ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে আগামীতে, এটি আপনাকে প্রশ্ন করতে পারে। স্মার্ট বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে পারে।
খুব আলোচিত একটা ইস্যু যে খালিস্তান আন্দোলন, এটি নিয়ে ইন্ডিয়া এবং কানাডার মধ্যে একটা রিলেশনস অন্যদিকে যাচ্ছে। ফ্যাসিস্ট গভর্নমেন্ট বা ফ্যাসিজম, এটি নিয়ে প্রশ্ন করতে পারে। বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে একটা বড় প্রশ্ন করতে পারে এবার, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট কি, কেন এটি গঠিত হয়েছে, এটির বৈধতা কি, ডক্ট্রিন অফ নেসেসিটিটা কি, ইন্টারনাল চ্যালেঞ্জগুলো কি কি ইন্টারিম গভর্নমেন্টের, সেটি, তারপরে গণ অভ্যুত্থান এবং বিপ্লব দুটোর মধ্যে পার্থক্য কি, এরপর ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে ডিটেল আপনাকে জিজ্ঞাসা করতে পারে। অন্যান্য যে বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে সেটি 144 144 ধারা, ইমার্জেন্সি, জরুরি অবস্থা, কারফিউ, ইন্টারন্যাশনাল যেটি ক্রিমিনাল ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আদালত যেটি ক্রাইম ট্রাইব্যুনাল, তারপরে গুম বিরোধী কনভেনশন, এরপরে সংবিধানের 5th অ্যামেন্ডমেন্ট সম্পর্কে প্রশ্ন আপনাকে করতে পারে। সংবিধান সংশোধনী নাকি সংস্কার নাকি এটির পুনর্লিখন, কোনটিকে গুরুত্ব দেওয়া উচিত বা কোনটি হওয়া উচিত আপনাকে প্রশ্ন করতে পারে। বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে প্রশ্ন করতে পারে, প্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার, তারপর সংবিধান সংস্কার, তারপরে মার্চ ফর জাস্টিস কি, রাষ্ট্র সংস্কার, বিশেষ করে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, বিভিন্ন দিক থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অনারেবল চিফ অ্যাডভাইজার মহোদয় ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, তার যে বিখ্যাত 3 জিরোস থিওরি, বিশেষ করে শূন্য বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বন, এটি নিয়ে আপনাকে ডিটেল জিজ্ঞাসা করতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ইউএস প্রেসিডেন্টের যে যিনি দায়িত্বপ্রাপ্ত হবার পরে ইউএসের নীতির কী পরিবর্তন হতে পারে, ইউএস রাশিয়া সম্পর্ক, ইউএস চায়না সম্পর্ক, ইউএস ইন্ডিয়ার সম্পর্ক, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, মিডল ইস্ট ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন ক্রাইসিস, বাংলাদেশের উপরে কী ইম্প্যাক্ট পড়বে, তার যে বিভিন্ন পলিসিগুলো নিচ্ছে, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস, এটা অত্যন্ত রিসেন্ট ইস্যুস। বিশেষ করে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক, এটা ট্র্যাডিশনাল সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, ইকোনমিক অ্যাসপেক্টে, ট্রেড অ্যাসপেক্টে, অনেক দিক থেকে আমাদের সাথে ইন্ডিয়ার বাইলেটারাল সম্পর্ক আছে। এই সম্পর্কের ক্ষেত্র কোন কোন দিকে, বর্তমানে সম্পর্কটার উন্নয়নের বাধাগুলো কী কী, উত্তরণের উপায় কী, সাম্প্রতিক সম্পর্কের গতিধারা, বিশেষ করে ইসকন ইস্যু এবং আরও অন্যান্য ইস্যুসগুলো আছে। আগরতলা বাংলাদেশের যে সরকারি হাই কমিশন যেটি, সেখানে একটা হয়েছে, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে এবং আরও অনেক বিষয় আপনাকে প্রশ্ন করতে পারে। আমি যদি আপনাকে বেসিক থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন বলি, বা সম্ভাব্য বলতে যদি আপনাকে কিছু ক্রিটিক্যাল প্রশ্নের কনসেপ্ট দিই, যেমন আপনাকে প্রশ্ন করতে পারি সিভিল সার্ভিসে আপনি কেন আসতে চাচ্ছেন, অর্থাৎ বিসিএস আপনি কেন আসতে চান, এটির আপনাকে একটা ম্যাসিভ আনসার দিতে হবে, আবেগিক আনসার দিলে হবে না। এরপরে সিভিল সার্ভিসে আসলে বিশেষ কি আছে, সবাই এখানে কেন আসতে চায়। আচ্ছা, এরপরে আরও কিছু প্রশ্ন আছে, যেমন আপনি যে সিভিল সার্ভিসে আপনি আসলে পারে আপনি এই ক্যাডারে কী ভ্যালু অ্যাড করবেন, যে ক্যাডারে আপনি আসতে চাচ্ছেন, আপনার সাবজেক্টের সাথে একটা রিলেশন কি, কারেন্টলি আপনি কী করতেছেন, আপনাকে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে বা পুলিশ ক্যাডারে নিয়োগ দিলে আপনি স্পেশাল কী কাজটি করবেন। এরকমভাবে অনেক প্রশ্ন আছে যেগুলো আমি আপনাকে, যেগুলোকে বলা হয় অ্যানালাইটিক্যাল প্রশ্ন, এবং আপনারা অলরেডি জানেন যারা ভাইবা নিয়ে আপনারা প্রশ্নগুলো দেখেন, আগের ভাইবাতে যে প্রশ্নগুলো করছে, সেই প্রশ্নগুলো কিন্তু আগের মতো কিন্তু ইনফরমেটিভ টাইপের না, অ্যানালাইটিক্যাল প্রশ্ন। অ্যানালাইটিক্যাল প্রশ্ন তো আপনি আসলে কোনো গাইড বই পাবেন না, এরকম শত না হাজার প্রশ্ন আমার কাছে কালেকশনে আছে, প্রিভিয়াস বিসিএসে কী প্রশ্ন করছে, সম্ভব আপনাদের এবার কী প্রশ্ন করতে পারে, এটা নিয়ে আমি সাজেশন করেছি। এই সাজেশনগুলো আমার স্টুডেন্টদেরকে আমি প্রোভাইড করছি এবং আপনাদেরকেও আমি ওপেনলি শেয়ার করছি। আপনারা যারা ভাইবার ক্যান্ডিডেট তারা এগুলো আপনারা ভালো করে দেখে যান, আশা করছি আপনারা এখান থেকে উপকার পাবেন যে কী ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। আর যেহেতু নতুন কমিশন, নতুন মেম্বার, তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, কী প্রশ্ন করবেন, কী প্রশ্ন করবেন এটা আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল, বাট প্রিভিয়াস বিসিএসের প্রশ্নের আঙ্গিকে আমি আপনাদেরকে জাস্ট একটা কনসেপ্ট দিলাম। আমি আবারও বলছি যে আপনারা যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, নতুন যে ব্যাচ, এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আপনারা জানেন যে আমার ফেসবুক পেজ আছে মিলনস বিসিএস কেয়ার, তারপরে ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার, সেখানে গিয়েও কিন্তু আপনারা আমার সম্পর্কে জানতে পারবেন, আমার ভিডিওগুলো দেখতে পারবেন বিসিএস রিলেটেড। তো মূলত যারা ভাইবা ক্যান্ডিডেট, যারা ভাইবা কোর্সে অ্যাডমিটেড হতে চান, বর্তমানে আমার বিশেষ অফারে অ্যাডমিশন চলছে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই নম্বরে। আর আমি যে লিঙ্কগুলো দিয়েছি সেগুলো আপনারা দেখবেন, ভিডিওগুলো দেখবেন, কথাগুলো শুনবেন, প্রস্তুতি নেবেন। আর আরেকটি কথা মনে রাখবেন, ভাইবাটা কিন্তু কোনো গাইড বই নির্ভর হওয়া উচিত না। টেলিভিশনে নিউজ দেখতে হবে, পেপার পত্রিকা পড়তে হবে, আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, আপনার সম্পর্কে জানতে হবে। আর ভাইবা বোর্ড যেহেতু নতুনভাবে শুরু হচ্ছে, নতুন দায়িত্বপ্রাপ্ত সরকার, নতুন কমিশন, অ্যাজ ইউজুয়াল ভাইবা বোর্ডে গেলেন আর ইনফরমেটিভ প্রশ্নের উত্তর দিলেন, ভাইবা ভালো হলো, সার্টেনলি নট দ্যাট। মনে রাখবেন ভাইবা বোর্ডে কিন্তু পাশ ফেলেরও ব্যাপার আছে। যারা ভাইবা বোর্ডে
ভাইবা দেওয়ার জন্য সুযোগ প্রাপ্ত হয়েছেন। দিস ইজ ভেরি মাচ আনফর্চুনেট বাট ট্রু। অনেকে তো ভাইবা বোর্ড কোয়ালিফাই করবে না, ভাইবা বোর্ডে অনেকে ফেল করবে। তো ফেল করার কারণটা কি? ফেল করার কারণ হচ্ছে অনেক কিছু, বিশেষ করে আপনি ওভার কোয়ালিফাইড এটা যদি প্রুভ করতে চান, আলটিমেটলি যদি আপনি ডিসওবিডিয়েন্ট এবং ওভার কোয়ালিফাইড এটি যদি আপনি কোনোভাবে এটি প্রুভেন হয়, দিস ইজ নট গুড নিউজ ফর ইউ। সেটি আপনি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হন আর যেটি আপনি ব্রিলিয়ান্ট রেজাল্ট হন আপনার হোক, আপনি যে চাকরিটি পেতে চাচ্ছেন সেটি চাকরিটি পাওয়ার জন্য আপনার যে মেন্টালি প্রেশার নিতে হবে, যে কাজগুলো করতে হবে, সেটি করার জন্য আপনি উপযুক্ত কিনা, অনেক কিছু ভাইবা বোর্ডে দেখা হবে, এটা আমার ধারণা। তো আশা করছি আপনারা এগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।